আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে না? সরি টু সে দেরি করে ক্লাসটা স্টার্ট হলো, ঘুমই ভাঙছিল না। আর এদিকে অনেক দেরি করেও ঘুমাইছি, সকালে উঠতেও পারতেছিলাম না, বুঝছেন? এই সব মিলিয়ে কষ্ট হচ্ছিল। এই লাফ দিয়ে উঠলাম, উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে শুরু করলাম। হ্যাঁ, ওকে, মোটামুটি সবাই চলে আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ঘুমই ভাঙে না, বুঝছেন? দেরি করে ঘুমিয়েছি তো, আবার ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করতেছে না, শরীরটাও খারাপ লাগতেছিল। আচ্ছা দেখেন, আপনাদের হচ্ছে এই মার্চ মাসের 9 তারিখে পরীক্ষা আপনাদের, তাই না? মার্চের 9 তারিখে যেহেতু আপনাদের পরীক্ষা, সেহেতু আপনাদের একটা ভালো প্রিপারেশন থাকা দরকার। আপনারা কি করবেন, যে প্রিভিয়াস যত কোশ্চেনগুলি আছে, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেনগুলি, এগুলির প্রতি একটু ফোকাস দেন সবাই প্লিজ। হ্যাঁ, এগুলির প্রতি ফোকাস দেন। এখন টপিক ওয়াইজ পড়ে আপনাদের খুব একটা লাভ হবে না, খালি প্রশ্ন উত্তর করবেন, বুঝছেন? টপিক ওয়াইজ পড়াটাই মানে এখন আপনাদের জন্য বোকামি হয়ে যাবে, যেহেতু আপনারা শেষও করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহর নামে খালি প্রিভিয়াস কোশ্চেনগুলি পড়েন, সুন্দর মতো পরীক্ষা দেন, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, আর আপনাদের সবার জন্য হচ্ছে শুভকামনা রইল। ক্লাস শুরু করে দিচ্ছি, তারপর হচ্ছে পরে কথা বলবো। হ্যাঁ, দেখেন, ন্যারেশন পার্ট 2 গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ন্যারেশন পার্ট 1 এর অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত। আজকে বাকিগুলি শেষ করে দিব। তা বাকিগুলি এরকম কোনটা ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু শেষ, এখন করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবচেয়ে বেশি এই সেন্টেন্সটা দিয়ে পরীক্ষা আসে, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কি অপটেটিভ আছে, তারপর হচ্ছে এক্সক্লামেটরি আছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন ইন্টারোগেটিভটা দেখেন। দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। লিখছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে কোনো সেন্টেন্সে, তাহলে সেট টু পরিবর্তন করে, আগেরটা আমরা সেট টুর জায়গায় টোল বসাইতাম। ইন্টারোগেটিভ মানে তো প্রশ্ন করা, তাই না? তাহলে এখানে সেট টুর পরিবর্তে আস্কড বসবে। সেট টুর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠানোর জন্য ইনভার্টেড ইনভার্টেড কমা উঠানোর জন্য আপনি কি করবেন, ডব্লিউএস কোশ্চেন বসবে। ডব্লিউএস কোশ্চেন যেটা করবে ওটা বসবে, অথবা ইফ বা ওয়েদার বসবে, ওয়েদার বসবে। ডব্লিউএস কোশ্চেনের নিচে লেখেন ইয়েস বা নো দিয়ে প্রশ্ন না পেলে, প্রশ্ন না পেলে। আর ইফ বা ওয়েদারের নিচে লেখেন ইয়েস বা নো দিয়ে প্রশ্ন পেলে। প্রশ্ন না পেলে মানে প্রশ্নের উত্তর না পেলে। হ্যাঁ, প্রশ্নের উত্তর না পেলে। ঠিক আছে, ইয়েস বা নো দিয়ে প্রশ্নের উত্তর না পেলে, আর এখানে ইয়েস বা নো দিয়ে প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নের উত্তর পেলে। সুন্দর মতোই লেখেন। হ্যাঁ, প্রশ্নের উত্তর পেলে লেখা।
ওয়ালাইকুম আসসালাম। ওকে, সেদিন ফার্মগেটের ক্লাস নিলাম, বললাম না ক্লাস শেষে দেখা করার জন্য, দেখা তো করলেন না। হ্যাঁ, বলার পরে তো দেখা করলেন না। এরিয়াল ইবা ওয়ালাইকুম আসসালাম, শ্রাবণী ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে দেখেন ডব্লিউএস কোশ্চেন অথবা ইবা ওয়েদার বসে এখানে, ঠিক আছে। তারপরে এখানে তারপরে হচ্ছে আপনার কি 3 নম্বরটাকে পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। দেখেন he said to me what is your name, he said to me what is your name, ঠিক আছে। আবার দেখেন 2 নম্বর, he said how are you। এই তো কোশ্চেনগুলি, তাই না? এগুলি থেকেই আসে, বুঝছেন ভাই, এগুলি থেকে পরীক্ষা আসে। হ্যাঁ, 3 নম্বর লেখার জায়গা বুঝা যায়। হ্যাঁ, ওখানে গিয়ে করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে অফলাইনে করব। আচ্ছা, he said how are you, হ্যাঁ, he said how are you, he said to me what is your name। আবার লেখেন he said which book do you want, which book do you want। করেন তো এগুলি, কমপ্লিট করে দাও। এটা মুখস্থ লেখা, মাতৃভাষা কাকে বলে সে না দেখলে বুঝছো, কমপ্লিট হয়ে আচ্ছা। দেখেন he said to me what is your name, he said to me, সে আমাকে বলল তোমার নাম কি। তাহলে দেখেন, তাহলে এটা যেহেতু প্রশ্নবোধক আছে, তাহলে said to জায়গায় আমরা কি করব, asked বসাবো, তাই না। he asked me, ইনভার্টেড কমা উঠানোর জন্য হয় ডব্লিউএস কোশ্চেন বসাবো বা ইফ বা ওয়েদার বসাবো। তাহলে দেখেন ডব্লিউএস কোশ্চেন কখন বসাবো, যদি যেটা যে স্পেসটা দিয়ে প্রশ্ন করে আপনি যদি উত্তর না পান, তাহলে ডব্লিউএস কোশ্চেন বসবে। যেমন এখানে বললো হোয়াট ইজ ইওর নেম, হ্যাঁ, আমি আপনাকে কোশ্চেন করলাম হোয়াট ইজ ইওর নেম, আপনি উত্তর দিলেন ইয়েস, আপনি উত্তর দিলেন নো, এটা কি হয়? উত্তর আসে ইয়েস বা নো দ্বারা এখানে অ্যান্সার পাওয়া যায়। হোয়াট ইজ ইওর নেম ইয়েস, হোয়াট ইজ ইওর নেম নো, অ্যান্সার যেহেতু পাওয়া যায় না, তার মানে যা দ্বারা কোশ্চেন করবে ডব্লিউএস কোশ্চেন, ওটাই আমাকে ইনভার্টেড কমা ওঠানোর জন্য বসাইতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে কারেকশনও আসে। হোয়াট, তারপর ইজ থাকলে ওয়াস হয়ে যায়, একটু আমরা তো লাস্ট ক্লাস সেটা পড়ছি, তাই না। হোয়াট ইজ ইওর নেম, ইওর বলতে কাকে বলতেছে, মি মানে আমাকে বলতেছে, তাই না। তাহলে হোয়াটের পর এখানে হোয়াটের পর প্রশ্ন করার সময় ডব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি ভার্ব বসায় কোশ্চেন করতে হয়, রাইট। কোশ্চেন করতে হয় কিভাবে, ডব্লিউএস কোশ্চেনের পর কি করতে হয়, অক্সিলারি ভার্ব বসায় কোশ্চেন করতে হয়। বাট আপনি যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচ করবেন, ওইখানে কোশ্চেন করা যাবে না। এই কারণে ডব্লিউএস কোশ্চেনের পর কখনো আপনি কি করতে পারবেন, অক্সিলারি ভার্ব বসাইতে পারবেন না। আপনাকে ডব্লিউএস কোশ্চেনের পর একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপর হচ্ছে আপনি বসাবেন হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে এখানে কি হোয়াট ইওর নেম বলতে কি মাই নেম, এই সাবজেক্টটা বসাইলাম, তারপরে ইজটা সবার কোথায় চলে যাবে, ইজ ওয়াজ এর শেষে চলে যাবে, হোয়াট মাই নেম ওয়াজ। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। আচ্ছা, তারপর এখানে বলছে হি সেড হাউ আর ইউ, পরেরটা তাহলে কি হবে, হি আস্কড হাউ আর ইউ, তুমি কেমন আছো, ইনভার্টেড কমা আছে, তাই না। তাহলে এখানে কি তুমি কেমন আছো, ইয়েস, তুমি কেমন আছো, নো, ইয়েস বা নো দ্বারা তো কিন্তু এখানে অ্যান্সার পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কি ইনভার্টেড কমা ওঠানোর জন্য হাউ থেকে যাবে হাউ, তারপরে হাউ আর ইউ, হি সেড, তাহলে সে কাকে বললো,
কাকে বললো, যদি কেউ কাকে উল্লেখ না থাকে তার মানে আমাকে বললো, এইভাবে চিন্তা করতে হবে। হি সেড টু মি, তার মানে কি হি আস্কড হাউ আই, ঠিক আছে, ইউটা আই হয়ে যাবে আর কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, হাউ আই ওয়াজ। আপনি যদি লেখেন হাউ ওয়াজ আই, তাহলে আবারও প্রশ্ন হয়ে যাবে, ইনডিরেক্ট স্পিচে বারবার প্রশ্ন করা যাবে না। এই কারণে ডব্লিউএস কোশ্চেন পর যেটা আমরা পড়লাম, এটার পরপরই সাবজেক্টের পর সর্বশেষে কি আমরা অক্সিলারি ভার্বটা বসাই দিব, ঠিক আছে। তারপরে এখানে একটা কথা বলছে, হি সেড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, তার মানে কি হি আস্কড, এখানে সেটের জায়গায় সেট লাগবে না, কোশ্চেন মানে হচ্ছে আস্কড শব্দটা থাকতেই হবে, ঠিক আছে। হি সেড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, ইয়েস অ্যান্সার পাওয়া যায় না, তাই না, তার মানে এখানে হুইচ, ঠিক আছে, হুইচ বুক, ইউ বলতে আমাকে বোঝাচ্ছে আই, আর যেহেতু এখানে ওয়ান্ট মানে ডু শব্দটা আছে তার মানে প্রেজেন্ট ফর্মে আছে, হুইচ বুক আই ওয়ান্ট থাকলে কি হয়ে যাবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, হুইচ বুক আই ওয়ান্টেড, ঠিক আছে, হুইচ বুক আই ওয়ান্টেড, ক্লিয়ার, মনে থাকবে ইনশাল্লাহ, হুইচ বুক আই ওয়ান্টেড, পারা যাবে ইনশাল্লাহ। পারা যাবে, মুছে দিব। তারপর লেখেন, I said to the boy, did you go to school? I said to the boy, did you go to the school? দেখেন, did you go to the school? I said to the boy, তাহলে কি হলো, I asked, আজকের পর টু বসে না, হ্যাঁ, I asked the boy। এখন দেখেন, did you go to, did past tense, হ্যাঁ, did you go to the school, তুমি কি স্কুলে গিয়েছিলে। লাস্ট ক্লাসে বলছিলাম এক পাশ যদি পাস্ট ইনডিফিনিট হয় আরেক পাশ কিন্তু পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট হলে সবসময় পাস্ট পারফেক্ট হয়, এটা তো আমরা জানি, তাই না। তাহলে এখানে কি বলছে দেখেন, ডিড ইউ গো টু স্কুল, তার মানে কি তুমি কি স্কুলে গিয়েছিলে, ইয়েস বা নো দ্বারা অ্যান্সার পাওয়া যায়। তাহলে ইনভার্টেড কমা উঠানোর জন্য এখানে হয় ইফ বসাবেন অথবা কি বসাবেন, ওয়েদার বসাবেন, ইফ বসাবেন অথবা কি ওয়েদার, ঠিক আছে। ইফ এর পরে সাবজেক্টটা বসাবেন, হ্যাঁ, তাহলে ইফ সাবজেক্ট কি ইউ কাকে বলতেছে, দা বয়কে বলতেছে, তাই না, আই সেড টু দা বয়, হ্যাঁ, আমি ছেলেটাকে বললাম তুমি কি স্কুলে গিয়েছিলে, তাহলে ইফ ইউ মনে দা, ইফ দা বয়, ইফ দা বয়, ঠিক আছে। তারপরে ডিডের জন্য কি চলে আসবে এখানে, হ্যাড, কেন হ্যাড, পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট পারফেক্টে করতে হবে, তাহলে ইফ দা বয় হ্যাড, গো থাকলে কি হয়ে যাবে, গান টু দা স্কুল। দেখেন তো পারা যাবে কিনা, ইফ বা ওয়েদার, হ্যাঁ, রেশমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। গতকাল ফোন দিতে বলেছিলেন, সারাদিন কাজের এতটা ব্যস্ততা, এদিকে রাত হয়ে গেছিল, এসে আবার ওই যে আইএলটিএস এর স্টুডেন্ট ধরছিলাম আর কুলেতে পারি না, বুঝছেন, সময়, এই জন্য রাত বেশি হয়ে গেছে, 1টা-2টার সময় তো আসলে কল দেওয়া ঠিক না, এই জন্য দেই নেই, আজকে কথা বলবো না, ক্লাস শেষ হোক, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দ্য বয় হ্যাড গন টু দ্য স্কুল। তারপর এখন 5 নাম্বার লেখেন, এটা করে শেষ করে দিব, আপনারা সবাই করেন। The girl said she like go out for shopping. The girl said, shall I go for shopping? লেখেন, the girl said shall I go for shopping, এটা লেখেন, এটা shall I go out for shopping? আর মাঝখানে একটা কথা বলি, আজকে ক্লাস নিব আপনাদের, কালকে ক্লাস নিব, ঠিক আছে।
কালকে ক্লাস নিব। কালকে ক্লাস নিয়ে আমি আবার রাতের বেলা সারাদিন ক্লাস করে বা সারাদিন ক্লাস টাস নিয়ে রাতের বেলায় আমি হয়তো বা 10টা 11টা 12টার বাসে করে খুলনা চলে যাব কালকে। হ্যাঁ, কেন খুলনা যাব? ওইখানে আমার 22 থেকে 24 টানা 3 দিন ক্লাস আছে। 24 তারিখ এই যে টানা 3 দিন যে ক্লাস, এই 3 দিন হচ্ছে আপনাদের ক্লাস নিব আমি। হ্যাঁ, ইংলিশ বাদে যেগুলি আছে ইম্পর্টেন্ট যে টপিকগুলি আছে বা সাবজেক্টগুলি আছে, সেই সাবজেক্টগুলি পড়তে থাকবে। আমি খুলনা যাব, খুলনাটা ক্লাস নিয়ে, ঠিক আছে, ক্লাস নিয়ে 24 তারিখ রাতে রওনা দিব। আর খুলনায় গেলে ক্লাস আর চাইলেও আমি নিতে পারবো না, অন্যান্য ব্রাঞ্চে গেলে তারপর আমি আবার ক্লাস নিতে পারি। খুলনায় হচ্ছে 6টা করে 318টা ক্লাস, মানে প্রতিদিন 13 ঘন্টা করে 3 13 39 ঘন্টা ক্লাস, বুঝছেন? সকাল 8টা থেকে রাত 9:30 10টা পর্যন্ত টানা ক্লাস খুলনা। ওইখানে ক্লাস নিতে নিতে মানে দম বাইরে হয়ে যাবে, এই এক্সট্রা আর কোনো সুযোগই থাকবে না ক্লাস নেওয়ার মতো, বুঝছেন? তারপর আমি 24 তারিখ রাতে রওনা দিলে আল্লাহ বাচ্চা রাখলে 25 তারিখ সকালবেলা ভোরের দিকে বাসায় ব্যাক করব। যেহেতু 25 তারিখ ব্যাক করব, ভোরের দিকে এসে রেস্ট নিয়ে 25 তারিখ রাত্রে থেকে শুরু করবো। 25 26 27 28 29 30 31 1 2 3 মানে এইভাবে করে টানা পড়ায় দিব, বুঝতে পারছেন? টানা পড়ায় এদিকে গ্রামারের যেগুলি বাকি আছে, গ্রামার বাকি শেষ করে মানে ওইখান থেকে এসে গ্রামারটা শেষ করে লিটারেচারটা ধরে ফেলবো, বুঝতে পারছেন? আর আমার টার্গেট ফেব্রুয়ারি সর্বোচ্চ 10 তারিখ এর ভিতরে আপনাদের কমপ্লিট করে দিব, 1 মাস আগে কমপ্লিট করে দিব, যাতে আপনারা পড়তে পারেন। এবং এই যে ক্লাসগুলি যে আমি নিচ্ছি, সাথে সাথে কি করবেন, ন্যারেশনের এক্সারসাইজ বের করবেন। আপনাদের বাসায় বইয়ের অভাব নেই, যে কোনো একটা বই থেকে ন্যারেশন এক্সারসাইজ বের করবেন, দেখবেন রাতুল স্যারের কথার সাথে প্রত্যেকটা কথা মিল পাচ্ছেন কিনা। আমি আপনাদের এখনো বলছি, আগেও বলেছি, আমার টপিকের বাইরে থেকে নট এ সিঙ্গেল কোশ্চেন ইউ উইল গেট কমন, ঠিক আছে? আপনি এখান থেকে আনকমন কিছুই পাবেন না, ঠিক আছে? ইউ উইল গেট every question common from my lecture, okay? That is very important, so you will have to go through all the things before starting my point, okay? আমি যে কোনো জিনিস শুরু করার আগে আপনি আগে পড়ে নেবেন, দেখবেন, তারপরে ক্লাসটা করেন, দেখেন আপনার কিরকম লাগে, বুঝতে পারছেন? বারবার বলছি অতএব আমার হাতে কিন্তু 35টা মার্ক আছে। তো এই 35-এর মধ্যে আপনি 30 32 কনফার্ম করা মানে কিন্তু আপনার জন্য বিশাল একটা ব্যাপার। তারপরে আপনার যেহেতু এখন 125 30 তুলতে হয়, আর ওইদিকে একটাতে যদি 30 উঠে যায়, বাকিটা তো আপনার 90 উঠানো, তখন তো অনেকটা আপনার জন্য ইজি হয়ে গেল সংখ্যাটা। অতএব এগুলো খেয়াল করবেন। দেখেন, দ্য গার্লস আর শে লাইক গো আউট ফর শপিং, এর অ্যান্সার কি লিখছেন? লেখেন না অ্যান্সার? দেখেন তাহলে দ্য গার্ল asked, দেখা যায় বোর্ডে, দ্য গার্ল asked, ঠিক আছে, shall I go out for shopping? আমি কি শপিং এর জন্য বের হব? তার মানে এখানে কি ইয়েস বা নো দ্বারা অ্যান্সার পাওয়া গেছে। যেহেতু ইয়েস বা নো দ্বারা অ্যান্সার পাওয়া গেছে, তাহলে আমরা কি বসাবো? ইফ বা ওয়েদার। তাহলে আমরা কি বসাবো? ইফ বা ওয়েদার। তাহলে ইফ, তাহলে শেল আই, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন, এই আই বলতে গার্ল নিজে কি বোঝাতে, তাহলে ইফ শি, তাহলে এখানে শেল আছে, ঠিক আছে? যেহেতু সে কি বাইরে যাবে কিনা, হ্যাঁ, বাইরে যাওয়ার কথা বলছে, যাবে কিনা, এই জন্য এখানে কি আসবে? শি এর জায়গায় উড চলে আসবে। কি চলে আসবে? উড। শেল মানে হচ্ছে কি, শেল আই গো, আমি এখানে যাব কিনা, ঠিক আছে? আর এখানে শি এর সাথে শুরু হবে, শি শুড, তার যাওয়া উচিত হবে কিনা। একটা হচ্ছে আমি যাব কিনা, আর যদি আপনি শুড বসান তাহলে এখানে কি আসবে? আমার কথাটা বুঝেন, শেল থাকলে শুড হয় আমরা জানি, বাট এখানে কখন আমরা কেন উডটা বসাচ্ছি? মিনিং অনুযায়ী। যেমন এখানে বলছে শেল আই গো আউট ফর শপিং, আমি কি শপিং এ যেতে পারি, ঠিক আছে? আমি কি শপিং এ যাব, এরকম কথাটা বলছে। তার মানে কি, শি উড গো আউট, আমি কি, সে কি শপিং এ যাবে কিনা, সে তা জানতে চাইলো। এই তো, আপনি যদি শেল উডের জায়গায় শেল বরাবর শুড বসায় দেন, তাহলে কি হইতো? সে শপিং এ তার যাওয়া উচিত কিনা, এটা এখানে কিন্তু উচিত অর্থে বোঝায়। অতএব এখানে কিন্তু উচিত বোঝায় না, এখানে যাওয়া অর্থে বোঝাইছে, যাবে কিনা। যেহেতু ব শব্দটা আছে, তাহলে এখানে কি আসবে? উড। শি উড গো আউট ফর শপিং, বুঝতে পারছেন? ঠিক আছে, শি শুড আর দিবেন না, কারণ এখানে কিন্তু নর্মালি যদি উইল থাকতো তাহলে তো হি হইতো, উইল হি গো আউট, তাহলে কি হি উইল গো আউট, বুঝতে পারছেন? এখানে
মিনিংটা ভালো মতো খেয়াল রাখতে হবে। ডলি দ্য গার্ল আস ইফ আ ওয়েদার শি উড ওয়েন্ট আউট, ঠিক আছে? ডলি দিব মায়ের, এখানে শেল শুট উইল উড ক্যান কুড মেমাইট এগুলির পর সবসময় কি আসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ভাই। এখানে যা আছে গোই থেকে যাবে, এখানে আর ওয়েন্ট পয়েন্ট আসবে না, ঠিক আছে? ওকে, এই তো ইন্টারোগেটিভ এগুলি। হ্যাঁ, এখন লেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। লেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ভার্ব অথবা লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে। ভার্ব বা লেট দিয়ে কি সেন্টেন্স শুরু হবে, ঠিক আছে? ভার্ব অথবা লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটাকে ভার্ব অথবা লেট দিয়ে লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। যেহেতু ভার্ব এবং লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তাহলে কি করা উচিত এটা দেখেন। তাহলে এখানে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে অর্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে রিকোয়েস্টেড, তারপর হচ্ছে এটাকে কি বলা হয়? ফরবেড মানে নিষেধ করা। হ্যাঁ, ফরবেড মানে কি নিষেধ করা, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডভাইসড, তারপর হচ্ছে আপনার কমান্ডেড, এই শব্দগুলি বসে। হ্যাঁ, কমান্ডেড। তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠাতে কি বসে? টু বসে। এখানে দ্যাট বসে না। হ্যাঁ, এখানে কি বসে? টু বসে। আর টু এর পর সবসময় ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তারপর এখানে আমরা কি করব? বাদ বাকি নিয়ম আগের মতো, ঠিক আছে? তাহলে এখানে লেখেন, উদাহরণ লেখেন। The teacher said stand up, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, the teacher said do not run, ঠিক আছে? do not run। শামীমা সুলতানা ডলি আগেরটা বুঝতে পারছেন? সি উটের পর কেন ওয়েন্ট হবে না? ক্লিয়ার? জি স্যার, ওকে। তাহলে এখানে দেখেন দ্য টিচার সেড স্ট্যান্ড আপ। এখন দেখেন টিচার কি করলো? টিচার বললো কি স্ট্যান্ড আপ। তাহলে এই যে স্ট্যান্ড মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার এখানে ডু নট রান, এই ডু নট মানেও কিন্তু ভার্ব দিয়ে শুরু হওয়া, কারণ ডু নটের পরে কিন্তু ভার্বটা বসে, ঠিক আছে? তার মানে যেগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে এগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। একদম ইজি টু দেখেন এগুলি। হ্যাঁ, দ্য টিচার, তার মানে দেখেন এখন টিচার এটাকে কি করছে? স্ট্যান্ড আপ। টিচার বাচ্চাদের অর্ডার করে, তাই না? টিচার তো রিকোয়েস্ট করেন স্টুডেন্টদের, ঠিক আছে? আমরা সেটা এখন আধুনিক যুগের মানুষ, আমরা রিকোয়েস্ট করি, না হলে স্টুডেন্ট পড়তে চায় না। হ্যাঁ, এখন স্টুডেন্ট মানুষ হবে, বাট আমাদের টিচাররা কি করতে হয়? ওই স্টুডেন্টের হাত পা ধরে পড়াইতে হয়, ঠিক আছে? পড়ো বাবা পড়ো, না পড়লে ঝামেলা। মানে কত সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আর আগে মানে টিচারদের সামনে আমরা যাইতেই পারতাম না। হ্যাঁ, আপনারা তো ওই জেনারেশনে টিচারদের সামনে যাইতে পারতেন? দৌড়ে খালি থাবড়াইতো,
ঠিক আছে, ওই সময়টাই ভালো ছিল, বুঝছেন। বাট আপনারা যারা ওই টিচারের আমলে ছিলেন বুঝে আপনারা কিন্তু এই যে দেখেন আপনাদের এই ব্যাচ বলেন বা এই জেনারেশনের কিন্তু মানে আপনাদের এই যে যারা আছে আমাদের এই যে যারা আছে এখনো পর্যন্ত কিন্তু আমরা টিচারকে বা শুধু টিচার না মানে যত গুরুজনকে আমরা কিন্তু সম্মান করি, খেয়াল করছেন। আমাদের এই জেনারেশনটা কিন্তু সুন্দর, মানে আমরা যেটা যে এই যে আমরা 19th সেঞ্চুরির যেটা আমরা পার হয়ে আসতেছে, বুঝছেন। বাট এখন যেগুলো নতুন বের হইতেছে এগুলো হইতেছে কি বেজন্মা, ঠিক আছে, এগুলো হইতেছে কি বেয়াদব, হ্যাঁ, এগুলি দেখবেন কোনো ইয়া নাই, শ্রদ্ধা ভক্তি নেই। আমাদের পর্যন্ত সব ঠিকঠাক আছে। দেখেন দ্য টিচার অর্ডার, টিচার কি করলো অর্ডার করলো, যেহেতু এখানে ইনভার্টেড কমা ওঠানোর জন্য এখন আমরা কি বসাবো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু বসাবো, টু এর পর প্রেজেন্ট ফর্ম, তাহলে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপই লিখে দিবে, স্ট্যান্ড আপ, ঠিক আছে। দ্য টিচার সেট, দেখেন দ্য টিচার সেট ডু নট রান, তাহলে আবার লেখেন দ্য টিচার হ্যাঁ অর্ডার, ঠিক আছে। এই যে ডু নট আছে না ভাই, তাহলে এখানে যেটা ডু নট রান আমরা কি লিখবো, টু রান, এভাবে তো হওয়া উচিত ছিল, তাই না। ডু নট, এই নটটা কি করবেন, টু এর আগে বসে দিবেন, নট টু রান, ঠিক আছে। টু এর পর এখানে লিখে দিয়েছে টু এর পর V1 হয়, টু এর পর কখনো নট হয় না, এই জন্য যখন নট শব্দটা থাকবে টু এর আগে দিয়ে দিবেন নট টু রান। এইভাবে অপশনে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে দ্য টিচার ফরবেড টু রান। দেখেন তো এই ফরবেড মানে হচ্ছে নিষেধ করা, তার মানে এখানে কি আপনি সেড এর পরিবর্তে ফরবেড বসাই দিছি, ফরবেড মানেই হচ্ছে আমার নিষেধ করা, ফরবেড মানেই আমার নিষেধ করা, তাহলে কি আর কি নট বসানোর দরকার আছে, হ্যাঁ, যে সে আমাকে টিচার দৌড়াতে নিষেধ করলো, ঠিক আছে। আর যদি অপশনে ফরবেড যদি না থাকে অর্ডার থাকে তাহলে নট বসাই দিবেন, যে কোনো অর্ডার বলেন রিকোয়েস্ট বলেন ওখানে যদি ডু নট যদি শব্দটা থাকে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, ফরবেড যেখানে আছে ফরবেড থাকলে নট বসানোর দরকার নাই, এই সাইড নোটগুলি লিখে ফেলেন। ফরবেড নিজেই একটা নেগেটিভ শব্দ, দুইটা নেগেটিভ পাশাপাশি বসতে কয়কারে পার ওইকারে এটা নয়কারে না পারে না, ঠিক আছে, এই খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে লেখেন the boy said to the teacher, the boy said to the teacher, sir lend me your book please, sir lend me your book, lend me your book please, ঠিক আছে। The boy said to the teacher, sir lend me your book please, lend me your book please, তার মানে কি the boy requested হ্যাঁ requested the teacher respectfully, ঠিক আছে। স্যার শব্দটা আছে দেখে আমরা রেসপেক্টফুলি লিখলাম, হ্যাঁ, the boy requested the teacher respectfully, তারপরে কি টু, যেহেতু লেন্ট মি আছে, লেন্ট মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, টু লেন্ট, টু এর পর ভার্ব প্রেজেন্ট ফর্ম যা আছে তাই থাকবে, লেন্ট মি বলতে হচ্ছে কি কাকে বোঝাচ্ছে, তাকে বোঝাচ্ছে, হিম, লেন্ট হিম হিজ বুক, বলতে কাকে বোঝাচ্ছে, টিচারকে বোঝাচ্ছে, হিজ বুক, ঠিক আছে, টু লেন্ট হিম হিজ বুক। আর এই প্লিজ এর কারণে কিন্তু রিকোয়েস্টের শব্দটা আসছে, ঠিক আছে, প্লিজ এর কারণেই রিকোয়েস্টের শব্দটা আসছে, ঠিক আছে। এই হিম বলতে বাচ্চাকে বোঝাচ্ছে মানে বয়টাকে, হিজ বলতে টিচারের টি, এটা লিখে দিলাম।
এই মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের এই পার্টটা শেষ। এখন আরেকটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে দেখেন লেট দ্বারা শুরু হইলে বললাম না, লেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। স্টার্ট দিয়ে লিখবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, লেটস অথবা লেটাস থাকে, লেটস অথবা কি লেটাস থাকে, তাহলে আমরা সেট টুর পরিবর্তে এই লেট বা লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়। কি বোঝায়? প্রস্তাব বোঝায়। ঠিক আছে, তাই সেট টু পরিবর্তে প্রপোজড বসবে। কি বসবে ভাই? প্রপোজড। তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠাতে এখানে দ্যাট বসাবো। ঠিক আছে, তারপরে লেটস উঠে গিয়ে, লেটস বা লেটাস উঠে গিয়ে কি হবে? সাবজেক্ট প্লাস শুড। সাবজেক্ট প্লাস কি বসবে? শুড বসবে। শুডের পর কি বসে? সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট হি হইতে পারে, আই হইতে পারে, সি হইতে পারে। এটা সেন্টেন্স বুঝে। ঠিক আছে, সেন্টেন্স বুঝে। ঠিক আছে, এখানে নরমালি এই লেটস থাকলে সাবজেক্ট আছে না, হয় উই হবে নয় দে হবে। এটা আমি আপনাদের জানাই দিলাম। জান, তাহলে হি সি ইট এগুলো চিন্তা করার দরকার নাই। সাবজেক্ট হিসেবে হয় উই হবে নয় দে হবে। এটা সেন্টেন্স বুঝে আমাদের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লেখেন বিচ। দে সেড, ঠিক আছে, লেটস রান। তারা বললো চলো দৌড়াই। ছোট ছোট করে লিখলাম। তার মানে কি, এটা লেট শব্দটা থাকলে এখানে কি আসবে? দে প্রপোজড। ইনভার্টেড কমা কি দ্যাট, উঠানোর জন্য দ্যাট বসলাম। তাহলে লেটস থাকলে হয় উই শুড নয় দে শুড হবে, তাই না? তাহলে এখানে কি, তাহলে লেটস রান। তো লেটস বলতে কারা বলতেছে? তারাই সবাইরে বলতেছে না। তার মানে কি, দে, এখানে দে আসবে। দে শুড রান। ওকে, প্রপোজ দ্যাট দে শুড রান। মনে থাকবে? তারপরে এরকম যদি থাকে 2 নাম্বার, he said let's have a picnic. he said, তাহলে এখানে কি হবে? he, let's আসতে পারে, লেটাস থাকলে he proposed ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। এখন দেখেন লেটস হবে, লেটস চলো। তাহলে সে বললো চলো পিকনিকে যাই। চলো, সে তো একা যাবে না, সবাই মিলে যাবে। তাহলে এখানে কি চলে আসবে? উই। আর সাবজেক্ট হিসেবে কি আসবে? উই শুড। তারপরে উই শুড হ্যাভ আ কি পিকনিক। হি প্রপোজ দিস, উই শুড হ্যাভ আ পিকনিক। পারা যাবে ইনশাআল্লাহ। আর অনেক না, বেশি পড়ে না, অল্প একটু পড়াইছে। বেশি পড়ানো হয় না, অল্প একটু পড়ানো হয়েছে। 10-15 মিনিট। আচ্ছা, এটা মুছে দিলাম। এই সবাই বুঝছে এতটুকু? শেল শুটারের কাহিনীগুলো বুঝতে পারছে সবাই? ওকে, তারপরে এখানে লেখেন শুধু লেট দ্বারা যদি শুরু হয়, কি স্টার্ট দিয়ে লেখেন শুধু লেট থাকলে, ঠিক আছে, শুধু লেট থাকলে সেট টুর পরিবর্তে টোল্ড বসবে। ঠিক আছে, শুধু লেট থাকলে সেট টুর পরিবর্তে কি বসবে? টোল্ড বসবে। ঠিক আছে, তারপরে ইনভার্টেড কমা উঠাতে ইনভার্টেড কমা উঠাতে দ্যাট বসবে। কি বসবে? দ্যাট বসবে। আর এখানে যে লেট শব্দটা আসবে, লেট উঠে গিয়ে কি বসবে? সাবজেক্ট প্লাস
মাইট, হয় মাইট থাকবে অথবা অপশনে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু। আর দুইটার যেটাই থাকুক না কেন এরপরে ভার্বের কি V1 মানে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা, পরীক্ষা এটা কিন্তু রেগুলার আসে। তাহলে লেট থাকলে কি হবে, সেট টুর জায়গায় টোল্ড আসবে, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসবে, তারপরে হচ্ছে লেট থাকলে সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড টু প্লাস V1 বসবে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট প্লাস মাইটও বসতে পারে, অপশনে থাকতে পারে, অথবা মাইট বি অ্যালাউড টু অপশনে থাকতে পারে, যেটাই থাকুক এইভাবে করে আপনি লিখবেন ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসবে টু। ঠিক আছে, লেখেন লেখেন Russell said let him teach English. Let him teach English. ঠিক আছে, রাসেল স্যাড লেট হিম টিচ ইংলিশ, তাকে ইংরেজি শিখতে দাও। তাহলে এখানে লেট শব্দ আসছে, তাহলে রাসেল সেটার জায়গায় কি বসালাম, টোল বসালাম, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসালাম। তাহলে লেট হিম বলতে কি, রাসেল তো নিচে শিখতে যাচ্ছে তাই না, তাহলে এখানে কি সাবজেক্ট আসবে হি। ঠিক আছে, তাহলে এটা কি আসলো, হি মাইট, হি এর পর কি আসবে, হি মাইট, তারপরে কি ভার্ব প্রেজেন্ট ফর্ম টিচি থেকে যাবে, ইংলিশই থেকে যাবে, এগুলো তার চেঞ্জ নেই, বুঝছি? হ্যাঁ, সাবজেক্ট প্লাস মাইট, তাহলে লেট হিম বলতে তো রাসেল কি বোঝাচ্ছে, তাহলে এখানে হি বসালাম, হি এর পর আমরা যেন হয় মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। যদি মাইট বি অ্যালাউড টু থাকে তাহলে কিভাবে থাকবে, রাসেল টোল্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টিচ ইংলিশ। ওকে, এইভাবে থাকবে, অপশনে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। লেখা শেষ? মুছে দিলাম। হ্যাঁ, মার্চ মাসে বললাম পাগল হয়ে যাবো পরীক্ষা দিতে দিতে, বুঝছেন? মার্চের 1 তারিখ পরীক্ষা, 8 তারিখ পরীক্ষা, 9 তারিখ পরীক্ষা, মার্চের 15 তারিখ পরীক্ষা, বললাম সেই পাগল হয়ে যাবে পরীক্ষা দিতে দিতে। এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে প্রাইমারি পরীক্ষা হবে, এদিকে এনটিএসসি এর পরীক্ষা হবে, এদিকে বিসিএস এর পরীক্ষা হবে, বললাম একদম পাগল হয়ে যেতেছে, বুঝছেন? কি করবে না করবে। হ্যাঁ, শেষ স্যার। আর বিশেষ বললাম না সহরব স্যার, আমি একদিন কথা বলছি যে মার্চে হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও হে যে ইয়াটা ঘাটতেরা যেটা দিয়ে বলে মুখতে ওটাই করে, বুঝছেন? জীবনে শুনছেন পরীক্ষা আপনার ইয়া হয়, ওই শনিবার দিন বিশেষ পরীক্ষা হয়েছে, এই প্রথম দেন কি গাড়তারা শিডিউল পাইনি দেখে শনিবার দিয়ে দিচ্ছে, 9 তারিখ পরে শনিবার, সবসময় হয় শুক্রবার, বুঝতে পারছেন? আচ্ছা, লেখেন অপারেটিভ সেন্টেন্স, এইগুলি সহজ, এগুলি সময় লাগবে না। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্স অসময় হয় মে অথবা লং দিয়ে শুরু হয়, মে অথবা কি দিয়ে শুরু হয়, লং দিয়ে শুরু হবে। হ্যাঁ, তাহলে অপারেটিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে, ঠিক আছে, সেট টুর পরিবর্তে উইস্ট অথবা প্রেড, সেট টুর পরিবর্তে কি হয়, উইস্ট অথবা প্রেড অথবা ফার্স্ট বুঝাবে। হ্যাঁ, কাউকে যদি আপনি উইশ করেন বা প্রার্থনা করেন তখন এগুলি বুঝাবে, আর কাউকে যদি অভিশাপ দেন তাহলে কি, কারো যদি বদদোয়া দিলে তাহলে কার্স বসবে। হ্যাঁ,
তারপরে এখানে হচ্ছে আপনার ইনভার্টেড কমা উঠাতে এখানেও দ্যাট বসে, হ্যাঁ এখানেও দ্যাট বসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে সবসময় মনে রাখবেন, কি মনে রাখবেন, মাইট শব্দটা আপনাকে, আচ্ছা দেখো বলতেছে, তারপরে পার্সোনাল টেন্স পরিবর্তন হবে। দেখেন হি said to me, may Allah bless you, may Allah bless you, এই তো সেন্টেন্সটা, তাই না? তার মানে কি এটা কি তাকে উইশ করছে অথবা প্রে করছে, তাই না? তাহলে হি সেড টু জায়গায় কি আসবে, হি প্রেড, অপশনে প্রেডও থাকতে পারে, আবার কি থাকতে পারে, উইশও থাকতে পারে। মে ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। এখন দেখেন মে আল্লাহ ব্লেস ইউ, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো সবকিছু কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। তাহলে এখানে কি আসবে, সাবজেক্ট আগে চলে আসবে, এটা কোনটা, আল্লাহ, ঠিক আছে। তারপর মে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। মে মাইট এগুলির উপর সবসময় ভার্বের কি বসে, প্রেজেন্ট ফর্ম, ব্লেস। ইউ বলতে কাকে বলতেছে, সে আমাকে বললো, তাহলে ব্লেস মি, সে আমাকে বললো আল্লাহ তোমার সহায়তা হয়, তাহলে আল্লাহ মাইট ব্লেস মি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, পারা যাবে ইনশাল্লাহ। মানে এই মাইট শব্দটা আপনার লং দিয়ে সেন্টেন্স শুরু হোক আর মে দিয়ে হোক, মাইট শব্দটা আপনাকে নিয়ে আসতেই হবে। এখন 2 নাম্বার, ঠিক আছে। He said long live our president, long live our president, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তাহলে কি হবে, হি উইশড অথবা প্রেড, যেটা হোক দ্যাট। তাহলে সাবজেক্ট কোনটা, আওয়ার প্রেসিডেন্ট, তার মানে কি দেয়ার প্রেসিডেন্ট। এখানে দেখেন মে শব্দ নাই, তারপরে কি মাইট আপনাকে নিয়ে আসতেই হবে। মাইটের পর ভার্ব কোনটা, লিভ, মাইট লিভ লং, ক্লিয়ার? দেখছেন মাইট এখানে না থাকা সত্ত্বেও লং লিভের মধ্যে কিন্তু মাইট নেই, তারপরে নিয়ে আসতে হবে, কারণ এই মাইট না থাকলে আপনি ভার্বটা কিভাবে বসাবেন, দেয়ার প্রেসিডেন্ট লিভ লং, এটা হয় না, মাইট হবে। হ্যাঁ, নিবন্ধনের কি আপনার কি অফিসিয়ালি মেসেজ আসছে 9 তারিখ যে নিবন্ধন পরীক্ষা, এটা কি অফিসিয়ালি বিসিএস এর যেমন অফিসিয়ালি মেসেজ আসছে, এরকম করে অফিসিয়ালি কোনো মেসেজ আসছে নাকি ফেসবুকে লেখছে যে আগামী 8 ও 9 তারিখে পরীক্ষা? এটাকে দেখেন এটা অফিসিয়ালি আসছে কিনা। এটা উচিতই হয় না, মার্চের 9 তারিখে আপনার বিসিএস পরীক্ষা দেওয়ার মতো কোনো, এটা কোনো ডেটই না। হ্যাঁ, এটা কোনো ডেটই না, উচিত এটা রোজার পর নিলে এটা কোনো সমস্যা হইতো না, এদের আহামরি কোনো প্রবলেম হইতো না, ঠিক আছে। কারণ আপনার পরীক্ষাটা আপনারা দিবেন, হ্যাঁ, দেওয়ার পর দেখবেন কি যে এরা যদি এখন ওই যে আগের মতো ঘাটতার করে মাত্র 7 দিনে 10 দিন এখন প্রিলি রেজাল্ট দেয়, প্রচুর ভুল করে, প্রচুর, এত তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া ঠিক না। 4 লক্ষ পোলাবারের পরীক্ষার রেজাল্ট, 3 লক্ষ পোলাবারের রেজাল্ট যদি তারা 5 দিন 7 দিনে দেয়, তাহলে আপনি বুঝেন এখানে কি হয়। 5 দিন 7 দিনে আপনার কি করতে হয়, খাতাগুলি প্রথম দিন সব কালেক্ট করতে হয়, কালেক্ট করে এগুলো এক একটা ওএমআর শিটে দিতে হয়, ওএমআর শিট থেকে দিয়ে কে কত পেয়েছে এটা দেখবে, তারপরে তারা দেখবে সর্বোচ্চ নাম্বার কত, সর্বনিম্ন নাম্বার কত, তারপরে দেখবে সর্বোচ্চ 140 যারা পাইছে বা 150 কতজন পেয়েছে, এটার একটা কম্পিউটারে বসালে কম্পিউটার সব এক সিরিয়ালে চলে আসবে। দেখলো কি যে 200 না, 200 জন হবে না, আমাদের আরো লোক নিতে হবে, তখন দেখবে কি 149 জন কত পেয়েছে, তারপর দেখে 148 জন কত পেয়েছে, এরকম করে দেখতে দেখতে দেখে কি যে 125 বা 26 পর্যন্ত যখন দেখে যে 12,000 হয়ে গেছে, 126 পর্যন্ত, তাহলে এই 12,000 রেখেই তারা স্টপ রাখবে। কেন, যদি তারা 125 ধরে, 126 থেকে যদি 125 ধরে কাটমার, তখন 12 আবার 24,000 হয়ে যায়, তখন দেখে কি 1 মার্ক কমাইলে যেহেতু 10,000 বেড়ে যায়, তাহলে আমরা 126 পর্যন্তই রাখি। তারপরে এগুলির কি করে আস্তে আস্তে আবার সব নাম্বারগুলো সফটওয়্যারে উঠে তারপর পাবলিশ করে। এগুলিকে 4 ঠিকানের কথা, এগুলো একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না। এই বিসিএস এর মতো একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, যেখানে একটা বছর পোলাবেন পড়াশোনা করে, 1.5 বছর পোলাবেন প্রিলির জন্যই খালি পড়ে,
জীবন যৌবন সব শেষ করে দেয়, একদম নষ্ট হয়ে যায় এদের মন মানসিকতা। এদের রেজাল্ট কি করে, পরীক্ষাটা দিলে 7-8 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলো কি আবার টিকাচ্ছেও কম, 22,000 25,000 টিকানো টিকালে কোনো সমস্যা নাই তো, টিকাচ্ছেও কম 12,000 10,000 13,000, মানে এগুলির কোনো কাজই মানে কোনো মিনিংই নাই, মিনিংলেস। এত বড় বড় শিক্ষিত মানুষ চেয়ারে বসে, এগুলো হচ্ছে মিনিংলেস। হ্যাঁ, বোঝা উচিত বাচ্চারা অনেক কষ্ট করে। এখানে এটা ইমোশনাল কথাবার্তা না, এখানে ক্যান্ডিডেট টিকানোর ব্যাপার আছে, ক্যান্ডিডেট টিকানোর ব্যাপার আছে, ঠিক আছে। আর বারবার দেখতেছে একই মুখ বারবার আসতেছে, যে 40-এর ক্যাডার সেই 41 হচ্ছে, সেই 43-এ যাচ্ছে, যে 38-এর ক্যাডার ও 40-এও ক্যাডার হচ্ছে, 41 হচ্ছে 43, ওনারা তো বুঝে যে একই ক্যাডার বারবার ভাইবা দিচ্ছে। হ্যাঁ, তাহলে একই ক্যাডার দিয়ে আমার লাগবে নতুন লোক। এক ক্যাডার আপনি 3টা ক্যাডার পাইলেন, আপনি তো 3 জায়গায় 3 ডিপার্টমেন্টে জব করবেন, আপনি তো করবেন এক ডিপার্টমেন্ট, তার মানে 2 ডিপার্টমেন্ট কি খালি হয়ে গেল না? তা আপনাকে মানে একটা ক্যান্ডিডেট বেশি নিলে তো এখানে সমস্যা নেই তো, 3টা ক্যান্ডিডেট নিলে তো 3টা ডিপার্টমেন্ট ফিল আপ হয়। এগুলো তো মাথায় রেখে কাজ করতে হয়। তারপর বানাচ্ছিস নন ক্যাডার, ইচ্ছা মতো যেগুলি সান্ত্বনা পরিষ্কার, নন ক্যাডারে যে বসে থাকো। আপনারা আপনাদের মতো পড়তে থাকেন, হ্যাঁ, লেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স, বাকিটা আল্লাহ ভরসা। এখন যদি আপনার ইয়ার পরীক্ষার যদি 8 তারিখ 9 তারিখ যদি নিবন্ধন দিয়ে দেয়, নিবন্ধনে 18 লক্ষ পোলাপান অ্যাপ্লাই করছে, নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি তা বুঝতে পারবেন আপনার নাম আসবে। বিসিএস দিয়ে তাও একটা ছাত্র রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত বুঝেই না যে রেজাল্ট আসবে কিনা। যেগুলো হচ্ছে ওই 200-র মধ্যে আসে না, অ্যাবনর্মাল কিছু স্টুডেন্ট থাকে না, 200-র মধ্যে 190 পায়, হ্যাঁ, সেগুলোর হিসাব আলাদা। আর আপনার ম্যাক্সিমাম নিবন্ধন পরীক্ষা দিলে আপনি বুঝবেন যে আপনার প্রিলি আসবে কিনা, রিটেন দিয়েও বুঝবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসতে পারে, যেহেতু এই সবই অ্যান্সার করছে। অন্যান্য পরীক্ষা দিলে বোঝা যায়, এটা দিলে তো বোঝা যায় না। তো এখন যদি 8 তারিখে 9 তারিখ যদি নিবন্ধনের কলেজেরটা পরীক্ষা হয়, তাই তো প্রায় 16-17 লাখ পোলাপাইন, এগুলো কি এখন ওই 10টা থেকে 11টা নিবন্ধনের দিয়ে তারপর বিসিএস এরটা 11টা থেকে 12টা 1 ঘন্টার মধ্যে দৌড়তে যায় দিবে, কতগুলো পোলাপানের মানে সমস্যা ক্রিয়েট করলো। হ্যাঁ, একটা ডেট পোলাপান মানসিক টেনশনই করতে পারতেছে না, মানসিক টেনশনই করতে পারতেছে না। এইভাবে ইয়া করে মানসিক টেনশনের কোনো রাইট নেই, যেখানে সাধারণ স্বাধীনতায় মানুষ চায়া পায় না, এই পরীক্ষা টরীক্ষা নেওয়াটা হচ্ছে প্রেশার। আচ্ছা দেখেন, এক্সক্লামেটরি সেন্টেন্স লাস্টে এটা থাকবে। হ্যাঁ, এখানে সেটুর পরিবর্তে এক্সক্লেম টু ইট জয়, ঠিক আছে, অথবা এক্সক্লেম টু ইট সরো, অথবা এক্সক্লেম টু ইট গ্রিভ, অথবা এক্সক্লেম টু ইট ওয়ান্ডার, অথবা এক্সক্লেম টু ইট আর কি সারপ্রাইজড, ঠিক আছে। হ্যাঁ, এগুলি বসে। হ্যাঁ, প্রত্যেকটার সাথে মানে এক্সক্লেম টু ইট শব্দটা থাকবে। হ্যাঁ, এক্সক্লেম টু ইট জয়, এক্সক্লেম টু ইট সরো, এক্সক্লেম টু ইট গ্রিভ, এক্সক্লেম টু ইট ওয়ান্ডার, এক্সক্লেম টু ইট সারপ্রাইজড, ঠিক আছে। এক্সক্লেম টু ইট শব্দটা থাকবে। তারপরে এখানে লেখেন ইনভার্টেড কমা উঠানোর জন্য কি বলবে, দ্যাট। ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট বলবে। এখন রিচ যারা আগের বিসিএস দিচ্ছেন না ভাই, 33-34তম বিসিএস পর্যন্ত যারা দিছে এরাই শান্তিতে। পরীক্ষা হয়েছে 100 মার্ক ডাইকা নিছে, বুঝছেন। যারা ওই 100-র মধ্যে 40-50 মানে 60% মার্ক যারা পাইছে 60 100-র মধ্যে, বুঝছেন। আর ওইগুলি প্রশ্ন দেখেন তো, 10ম বিসিএস এর প্রশ্ন, 11তম বিসিএস এর প্রশ্ন আপনি দেখেন, প্রায় 10ম থেকে 34তম বিসিএস এর প্রশ্নের মধ্যে যে 100 মার্কের পরীক্ষায় মাত্র 2টা না একটা বিসিএস এ অল্প কটা কোশ্চেন বেশি কঠিন দিছে, আর বাকি সব দেখেন আপনার সব 9-10 এর কোশ্চেন, 6, 7, 9, 10,
বুঝতে পারছেন? সব 8-এর ম্যাথ, 7-এর ম্যাথ, 9-এর ম্যাথ, এগুলি সব 6, 7, 8, 9-এর স্টুডেন্ট যারা পড়ে এটাই সুন্দর মতো টিকছে। রিটার্ন পোস্টটাও দেখায়, একদম কমন কোশ্চেন। ওটা দিয়ে টিকা এটা এখন বড় পজিশনে চলে গেছে। 35তমের পর থেকে তো শুরু হয়েছে আসল কঠিনগুলি। 200 মার্ক শুরু, রিটার্নও চেঞ্জ, মানে অনেক অত্যাধিক প্রেশার। এই যে 23 তারিখ থেকে BCS এর রিটার্ন কোশ্চেন আর রিটার্ন পরীক্ষা, রিটার্নের দেখছেন 45-এর রিটার্নের সিলেবাস। 23 তারিখ বাংলা, 24 তারিখ ইংলিশ, 25 তারিখ অঙ্ক, 26 তারিখ কোনটা জানি বাংলাদেশ বিষয় বলে, 28 তারিখ, মানে কোনো রিভিশন দেওয়ার টাইম নেই। প্রত্যেক BCS কিন্তু এভাবে করে আসতেছে। কি পরিমাণ কষ্ট করে পোলাপাইন আল্লাহ মাহবুদ জানে, আর ওই পোলাপাইন জানে। পরীক্ষার আগের দিন একদিন বন্ধ থাকলেও তো রিভিশন দেওয়ার সুযোগ থাকে, এখানে রিভিশন দেওয়ার সুযোগ নাই। বুঝতে পারছেন? আজকে বাংলা পরীক্ষা দিয়ে কালকে ইংলিশ, তারপরের দিন অঙ্ক দিবেন, তারপরের দিন বাংলাদেশ বিষয় বলি, তারপরের দিন হচ্ছে আপনার 6 দিনের পরীক্ষা শেষ। সারা বছরের দিনে 6 দিনের পরীক্ষা শেষ, বুঝছেন? আর এদিকে মেট্রিক পরীক্ষা আমরা দেই 1 মাস ব্যাপী, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমরা 1 মাস ব্যাপী। হ্যাঁ, একটা পরীক্ষার আগে 3 দিন 4 দিন করে বন্ধ থাকে, এই আর কি। আর BCS এর মধ্যে একটা জায়গায় মানুষ চাকরি বাকরি করে পড়াশোনা করে, টিউশনি করে পড়াশোনা করে, তাদের কি পরিমাণ কষ্ট, এগুলো শেয়ার করতেছে আপনাদের সাথে আসলে হুদাই। এগুলি আপনারা বুঝেন না অনেক কিছু। দেখেন, যাই হোক, এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়াশোনা করতে হবে, বুঝছেন? And the man said, alas, I am undone. Alas, I am undone. এই যে দেখেন, the man said, alas, I am undone. মানুষটা বলল, হায় আমার সর্বনাশ হয়েছে, আমার সর্বনাশ হয়েছে। তাহলে এটা কি কষ্ট নিয়ে কথাটা বলছে না? এই জন্য এখন কি আসবে? The man explained with sorrow that, এই আলাসের জন্য আসলে explained with sorrow that I am undone। তাহলে এখানে I আছে, I বলতে ম্যান নিজেকে বোঝাচ্ছে, তাহলে কি আসবে? he, am থাকলে was আসবে, এটা তো জানি। প্রেজেন্ট থাকলে past, was undone। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর লেখেন, 2 নম্বর লেখেন, they said, the boy said, what a present surprise it is। তার মানে কি প্রেজেন্ট সারপ্রাইজটা এরকম ওয়াট, তাহলে কি the boy, এটাকে খুশি হয়ে বলছে না? the boy exclaimed with sorrow, বা exclaimed with joy, অথবা কি ওয়ান্ডার, আশ্চর্য হয়ে বলছে, অথবা সারপ্রাইজ হয়ে বলছে। ইট ইজ, এই যে দেখেন এক্সক্লামেটরির সাবজেক্ট এবং ভার্ব কোথায় থাকে? শেষে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে শুরুতে থাকে, তাহলে এটা শুরুতে নিয়ে আসবো। ইট ইজ কি হয়ে যাবে? ওয়াজ। ইট ওয়াজ আ হ্যাঁ ভেরি প্লিজেন্ট সারপ্রাইজ। ইট ওয়াজ এ ভেরি প্লিজেন্ট সারপ্রাইজ, এটা খুব কি আনন্দের বা খুব মজাদার একটা সারপ্রাইজ, পুরস্কার। ঠিক আছে, জাস্ট এইভাবে করে খালি চেঞ্জ করে দিলেই হবে, এখানে আর কোনো ঝামেলা নাই, এখানে আর কোনো কি নাই, ঝামেলা নাই। লেখা শেষ করে জানো, লেখা শেষ। লেখা ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম লেখেন। 1 নম্বর লেখেন, he said to me thank you
ঠিক আছে, থ্যাংক ইউ। সে আমাকে বললো কি ধন্যবাদ, তাহলে এরকম থ্যাংক ইউ শব্দটা থাকলে কোনো কথা হবে না। হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড কি মি, ঠিক আছে। যদি বলতো হি সেড টু হিম থ্যাংক ইউ, তাহলে হি থ্যাঙ্কড হিম। তাহলে এখানে মি হিম থাকলে হিম, ঠিক আছে, যেটা থাকবে ওটা, হ্যাঁ, এভাবে, আর কোনো চেঞ্জ নেই। তারপর দেখেন হি সেড গুড মর্নিং, গুড মর্নিং, ঠিক আছে। তার মানে এখানে কি যখন গুড মর্নিং হয়, গুড আফটারনুন হয়, তখন উইশড শব্দটা ইউজ করতে হয়। হি উইশড গুড মর্নিং, হি উইশড গুড মর্নিং, ঠিক আছে, হি উইশড গুড মর্নিং। হ্যাঁ, হি সেড মানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড শব্দটা যদি থাকে কাউকে যদি উইশ করা হয় তাহলে উইশড গুড মর্নিং লিখবে না, কিচ্ছু লেখা দরকার নাই। প্রেজেন্ট থাকলে কি প্রেজেন্ট হবে না তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এটা আমি এটাকে প্রেজেন্ট ভাবছিলাম, এটা প্রেজেন্টই হবে। হ্যাঁ, এটা প্রেজেন্টই হবে মুনতাহা, এটা প্রেজেন্টই থাকবে, বুঝছেন? এটা ভুলে লেখা হয়েছে, তালে লিখে ফেলছে। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রেজেন্টই হবে। তারপরে দেখেন 3 নাম্বার লেখেন বাই গড আই এম টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে, বাই গড লেখেন বাই গড I am telling the truth, he said, ঠিক আছে, he said, by God I am telling the truth, he said। এই যে by God শব্দটা যদি থাকে swearing by God হয়, কি হয়? by God থাকলে swearing by God, swearing by God, swearing by কি God, তারপর আগের নিয়মে চলে যাবে। হ্যাঁ, swearing by God, he said that, he said that, he said that I am telling the truth মানে কি, he was telling the, I he হয়ে গেলে am থাকলে was হয়, he was telling the truth। এখানে কি জানতে পারলাম যে by God থাকলে কি হয়, swearing হয়, by God থাকলে কি হয়, swearing হয়, ঠিক আছে, ওকে। তারপরে এখানে লেখেন he said goodbye, কি গুড বাই, he said goodbye, তার মানে কি he bade goodbye। এই বেড মানে বিদায় জানানোর অর্থে বেড শব্দটা থাকে। হ্যাঁ, গুড বাই বিদায় জানানোর অর্থে কি বেড, উইশ করা মানে গুড মর্নিং থাকলে উইশ, থ্যাংক ইউ থাকলে থ্যাংক মি, বাই গড থাকলে সোয়ারিং বাই গড, ঠিক আছে। তারপর এখানে দেখেন, এটাকে দেখা যাবে লিখলে এখানে, হ্যাঁ, Ratul sir said happy learning, happy learning, তাহলে आंसर কি হবে? রাতুল স্যার হ্যাঁ wished us, কেন আজকে না আমি সবাইকে বুঝাচ্ছি, আজ দিল হয় না দিল হয় সমস্যা নাই, হ্যাপি লার্নিং, বুঝছি? মোটামুটি এটা গেল। হ্যাঁ, আবার আগামীকাল ইনশাল্লাহ আবার আপনাদের ক্লাস হবে, সকালে ক্লাসগুলো নিয়ে নিব, ঠিক আছে, আর কি। ভালো থাকবেন। আর আজকে দেরি হওয়ার জন্য দুঃখিত, আমি আবারও বলছি। ভোর 4টা 15, 20, 25-এর দিকে মনে ঘুমাইছে, বুঝছেন? অনেক কাজ করতে হয়েছে, স্টুডেন্টের অনেক শিট মিট রেডি করতে হয়েছে, সুযোগই হয় না, খালি কাজ বাড়তেছে, পর আর মানে চোখই খুলতে পারি না। মানে একবার খুলছে 8টার সময় অ্যালার্ম দিচ্ছে, চোখ খোলার পর ভাবলাম কি যে আর 2 মিনিট পরে উঠি, 2 মিনিট তো 30 মিনিট হয়ে গেছে, এটা বুঝে না উঠবো যে মাথা উঠাতে পারছিলাম না, মানে একদম আটকায় গেছিল, বুঝছেন? এই কারণে সব কিছু মিলে লেট হয়ে যাওয়া, আমি খুবই দুঃখিত, ঠিক আছে। আর থ্যাংক ইউ, মোটামুটি সবাই চলে আসছেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা আজকে থেকে টেনশন করবেন না, যেহেতু চ্যালেঞ্জিং টাইম, সবাই ওই একই সময় পরীক্ষা দিবে। প্রতিদিন পড়াশোনা করান, প্রতিদিন পড়েন, বুঝতে পারছেন? পড়াশোনাটা করাটা এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রতিদিন পড়ান, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।